স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে আমাদের গাণিতিক সমস্যাবলীর পার্ট 2। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা বেসিক প্রবলেমগুলো সলভ করব। আমরা দেখিয়েছিলাম যে কেপিকেসি ম্যাথ সলভ করার সিস্টেম কি। দেখো আমরা স্টেপ ওয়াইজ আগাইছিলাম। দেখো প্রথম স্টেপ কি ছিল একটু মনে করাই দিই। প্রথম স্টেপ ছিল যে সাধারণ সমীকরণ লেখা এবং এক্স বের করা। সাধারণ সমীকরণ কি, এই যেভাবে হচ্ছে যে কি বিক্রিয়াটা লেখার পর এখান থেকে হচ্ছে যে কি মাইনাস এক্স প্লাস এক্স এইভাবে লিখে ফেলা। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে তোমাকে নিয়মটা শিখিয়েছিলাম, তো একটু যদি ভুলে যাও গত ক্লাসটা একটু দেখার অনুরোধ রইল। এরপর আমরা কি করব, স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে যে কি আমার বিক্রিয়া দেখে কেপিকেসি সমীকরণটা লিখে ফেলবো। স্টেপ 2 কি, বিক্রিয়া দেখে কেপিকেসি সমীকরণটা লিখে ফেলবো। আর 3 নাম্বার স্টেপ কি, ওই আমার যেটা বের করতে বলে ঘনমাত্রা হলে ঘনমাত্রা অথবা আংশিক চাপ হলে আংশিক চাপ, আমরা এটা দেখবো। তো যেহেতু আমরা গতকালকে টাইপ 1 শুরু করেছিলাম, টাইপ 1টা কি ছিল, সাধারণ কেপিকেসি সমস্যা, এবং আমরা প্রথম ম্যাথটা দেখেছিলাম কিসের, কেসি এর। আজকে আমরা দেখবো কেপি এর ম্যাথ। হ্যাঁ, তো লিখো স্যার টাইপ 1 এর আজকে হবে আমাদের 2 নাম্বার প্রবলেম। লিখো স্যার টাইপ 1 এর আজকে হবে আমাদের 2 নাম্বার প্রবলেম। দেখো স্যার প্রবলেমটা কি দেখা আছে, দেখো কি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তারা অ্যামোনিয়া তৈরি করতেছে এবং সবার দশা হচ্ছে গ্যাসীয়। হ্যাঁ, যখন কোনো ধরনের স্টেট মেনশন থাকবে না, বাই ডিফল্ট ধরে নেবে কি সবাই গ্যাসীয় দশায় আছে। তো বলছে কি দেখো সাম্য অবস্থায় দেখা যায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের চাপ 0.25 atm এবং 1.05 atm। আচ্ছা, তারপর বলতেছে কি যদি সাম্য অবস্থায় মোট চাপ 2 atm হয় তাহলে সাম্য ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, তাহলে আসো আমরা ম্যাথটা করা শুরু করি। প্রথমত আমি কি বলেছিলাম, এই ম্যাথটা করার জন্য স্টেপ 1 কি হবে, যে বিক্রিয়াটা একটু লিখে ফেলবো আমরা এখানে, নাইট্রোজেন হাইড্রোজেন, এরপরে কি হবে 2 অফ অ্যামোনিয়া। আচ্ছা, যেহেতু এখানে আদি মূল সংখ্যা কিছু দেওয়া নাই, আমরা কিছু লিখলাম না আপাতত। তো প্রশ্ন পড়ে দেখলাম যে এখানে আমাকে তারা কি দিয়ে দিছে, সাম্য অবস্থায় চাপ দিয়ে দিছে। তো সাম্য অবস্থায় নাইট্রোজেনের চাপ, এটাকে আমরা বলতে পারি নাইট্রোজেনের আংশিক চাপ। সাম্য অবস্থায় হাইড্রোজেনের চাপ, এটাকে আমরা কি বলতে পারি, সাম্য অবস্থায় হাইড্রোজেনের আংশিক চাপ। তার মানে দেখো আমাকে কিন্তু তারা আংশিক চাপ দিয়ে দিয়েছে সাম্য অবস্থায়, তাও এজন্য আমার আর কোনো কষ্ট করতে হবে না। এরপর আমি কি করবো জানো স্যার, এখানে আমি বরঞ্চ বিক্রিয়াটা দেখে, এ তো সলিউশন এখানে হবে, আমি বরঞ্চ বিক্রিয়াটা দেখে এখান থেকে কেপিটা বের করে ফেলি। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো কোথাও আমাকে কেপি বের করতে বলে নাই কিংবা কেসি বের করতে বলে নাই, আপনি বুঝছেন কেমনে যে কেপি বের করতে হবে? স্যার দেখো সাম্য ধ্রুবক বলতে আমরা কি বুঝি, হয় কেপি না হয় কেসি। তো আমি জানি কেপি এটা কোত্থেকে পাই, এটা আসলে চাপ রিলেটেড রাশি থেকে আসে। আর দেখো আমার এখানে সবখানে চাপ 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 দেওয়া, তাই আমি বুঝেই নিয়েছি যে বাই ডিফল্ট আমার বের করতে হবে কি, কেপি। এটাই হচ্ছে আমার প্রবলেম করার টিপস এন্ড ট্রিক্স, যে ডাটা কি কি দেওয়া আছে সেটা দেখে ইন্টারপ্রেট করা যে কেপি হবে নাকি কেসি হবে। ওকে, তাহলে কেপি সমীকরণটা কি হবে স্যার একটু করে বলো তো। এতদিন তো তোমাদের বেসিক সমীকরণ শিখিয়েছিলাম, এখানে কেপি সমীকরণটা হবে, দেখো স্যার এখানে লিখবো আমি অ্যামোনিয়া উৎপাদ, প্রেসার অফ উৎপাদ তার উপরে কত হবে হোল স্কোয়ার, নিচে হবে কত প্রেসার অফ নাইট্রোজেন, পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ অফ নাইট্রোজেন পাওয়ার হবে 1 ইন্টু আংশিক চাপ অফ হাইড্রোজেন পাওয়ার হবে কত 3। এটাই হচ্ছে আমার কেপি সমীকরণ এবং এটার মান পেলেই হয়ে যাবে। এখন দেখো তো স্যার সাম্য অবস্থায় দেখা যায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের চাপ আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এই দেখো 0.25 atm আর 1.05 atm। তার মানে এখানে পি অফ N2 এবং পি অফ H2 এটা তো আমাকে তারা দিয়েই দিছে, তাহলে তো খেলা হয়ে গেছে, তাও সাম্য অবস্থায় দিয়ে দিছে। তাহলে কত হবে 0.25 হোল টু দি পাওয়ার 1 আর নিচে হবে কত 1.05 হোল টু দি পাওয়ার কত 3। কিন্তু 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 আমাকে অ্যামোনিয়ার আংশিক চাপ তো দেওয়া নাই, আমি এই বেটারে কেমনে বের করব? আচ্ছা, আসো আমরা জিনিসটাকে একটু বোঝার ট্রাই করি, একদম সহজ। দেখো এই বিক্রিয়াটার কাহিনী কি জানো, একটা পাত্র আছে। আচ্ছা দাঁড়াও নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে যাওয়ার আগে এটা কপি করি, দাঁড়াও। আচ্ছা ওকে, তো দেখো স্যার এই বিক্রিয়ার কাহিনী হচ্ছে এরকম যে একটা পাত্রের ভিতরে দেখো আমার কি আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন আমি বিক্রিয়া করাইছি, যার ফলে উৎপন্ন হয়েছে কি এখানে অ্যামোনিয়া। অর্থাৎ একটা পাত্রের ভিতরে টোটাল 3টা গ্যাস আছে। এখানে কয়টা গ্যাস আছে, একটা পাত্রের ভিতরে টোটাল 3টা গ্যাস। এর মধ্যে দেখো নাইট্রোজেনের চাপ দেওয়া আছে কত 0.25 atm অ্যাটমসফেরিক প্রেসার। এরপরে দেখো হাইড্রোজেনের চাপ দেওয়া আছে দেখো ভিতরে কত 1.05 atm।
আচ্ছা, আরেকটা গ্যাস আছে কত, পি অফ অ্যামোনিয়া। আচ্ছা, এটার চাপ কত আমি জানি না। স্যার দেখো তো আমার এখানে মোট চাপ বলতে কি বোঝাবে, মোট চাপ বলতে বোঝাবে তিনটা গ্যাসের সম্মিলিত চাপ। তাইলে আমি কি বলতে পারি না, পি অফ এন টু, পি অফ এইচ টু প্লাস পি অফ এনএস থ্রি, তিনটার চাপ মিলে আমার কি হবে, মোট চাপ। আমি এটাকে বলতে পারি না? ইয়েস, বলতে পারি। স্যার এবার একটু খেয়াল করো তো, দেখো তো স্যার সাম্য অবস্থায় মোট চাপ কত বলা আছে, 2 atm। তাইলে তো এখানে আমার মোট চাপটা সরাই দিয়ে, মোট চাপটা সরাই দিয়ে আমি কি স্যার এখানে 2 atm বসাতে পারি না? অবশ্যই পারি। স্যার দেখো তো এটার মান দেওয়া আছে কত, 0.25, এটার মান দেওয়া আছে কত, 1.05। তাইলে কি স্যার আমার পি অফ এনএসটি যেটা এক্স ধরছি এর মানটা স্যার বের হয়ে আসে না? স্যার দেখি হিসাব করে বলো তো এখান থেকে এক্স এর মানটা কত আসে। সবাই স্যার সামনে ক্যালকুলেটর নিয়ে বসবা, কারণ এই চারটা কিন্তু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এখানে আমাদের ক্যালকুলেটর প্রত্যেক সময় লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এদিক ওদিক নাড়াচাড়া করি তাহলে দেখা যাবে এক্স এর মান আসছে কত, 0.7 atm। এই তো স্যার আমরা এখান থেকে কি বের করে ফেললাম, প্রেসার অফ অ্যামোনিয়াটা বের করে ফেললাম। তুমি চাইলে এটা মেইন প্রবলেম সলিউশনে রাখতে পারো, অথবা তুমি চাইলে একটু সাইডে লিখতে পারো, আমি দেখাই দেবো কিভাবে লিখবা পরীক্ষার হলে। তাহলে এটা কত পেলাম আমরা, 0.7 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে হয়ে গেল কিনা বলো। তাহলে তুমি কি করবে, এই জিনিসটা এভাবে সাইডে লিখবা স্যার, আমি দেখাই দিই। এই যে আমরা এখানে যে মানটা বের করেছি না স্যার, এটা তুমি কি করবা, সাইডে লিখবে এভাবে। দেখো পরীক্ষা হলে যখন স্যাররা তোমাদেরকে খাতা দেবে আনসার স্ক্রিপ্ট, এভাবে সাইড কাটাইয়া, এভাবে সাইড কাটাইয়া এখানে লিখবা স্যার। এই তো এভাবে লিখবা। ওকে, এভাবে সাইডে লিখে দেবা যে কোনটার মান কত। শেষ। এখানে লিখবা এভাবে যে এখানে বলে, এখানে বলে এইভাবে করবা, তারপরে ম্যাথ শেষ। তো দেখো তো স্যার এখানে কেপি এর মানটা কত আসে, দেখো তো স্যার হিসাব করে, 0.7 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.25 হোল টু দি পাওয়ার 1, আর এটা কত 1.05 হোল টু দি পাওয়ার 3। স্যার দেখো তো হিসাব নিকাশ করে কত আসে কেপি এর মানটা, একটু করে বলো। একটু করে বলো কত আসে। তাড়াতাড়ি করতে হবে স্যার। 1.693 কত আসছে স্যার, 1.693 1.693, যা আসে তা শেষ। তো এখানে আসার পর একটা কনফিউশন একটু ক্লিয়ার করে দিই, কনফিউশনটা কি, যে ভাই আপনি তো বললেন যে কেপি কেসি এরা তো সাম্য ধ্রুবক, আর যেহেতু সাম্য ধ্রুবক তাদের কোনো কি থাকে না, একক থাকে না, কারণ তারা কি ধ্রুবক, ধ্রুবকের আবার কি একক। কিন্তু ভাইয়া দেখা গেছে বইয়ের মধ্যে তারা কেপি এর একক হিসাব করছে এমনে, যে উপরে কত আছে, উপরে আছে আমার সামথিং এটিএম হোল স্কোয়ার, দেখো না স্যার উপরে কি আছে, সামথিং এর উপর এটিএম হোল স্কোয়ার, নিচে কি আছে, এটিএম এর উপর পাওয়ার 1, এরপরে কি আছে, এটিএম এর উপর পাওয়ার 3। স্যার উপরে নিচে এভাবে হিসাব করে স্যার দেখলাম যে এটিএম এর উপর পাওয়ার 1, এখানে হচ্ছে কত, এটিএম এর উপর পাওয়ার কত স্যার 3। তো স্যার আমি যখন এখন কাটাকাটি করি দেখা যাবে কি স্যার, এটিএম হোল টু দি পাওয়ার -2 থাকে। ভাইয়া তাহলে দেখা যায় আমার বইতে না আনসার এভাবে দিছে যে কেপির মান হচ্ছে 1.692 নাকি 3 এটিএম হোল টু দি পাওয়ার -2। ভাইয়া আমি কি এখানে একক সহ লিখবো নাকি একক ছাড়া লিখবো? আনসার হচ্ছে দুইটাই কারেক্ট। কেপি যেহেতু একটা ধ্রুবক, এর একক নাই, এটাও কিন্তু গ্রহণযোগ্য। আর তুমি যদি এখানে হিসাব নিকাশ করে দেখাই দাও যে একক আছে, একক আছে, এটাও কিন্তু কি গ্রহণযোগ্য। তো ইচ্ছা তুমি যেটা দেখাইতে পারো। তবে যদি আমি তোমাকে এটা বলি যে বোর্ড পরীক্ষার পার্সপেক্টিভে কি করবা, বোর্ড এক্সামের জন্য কি করবা, আল্লাহর ওয়াস্তে বোর্ড এক্সাম একটু এককটা দেখাই দিও, কারণ কোন স্যারের মেজাজ কেমন থাকে বলা যায় না। তিনি যদি দেখে যে একক দাও নাই কেন, 1 নাম্বার দেব না, তোমাকে 4-এর মধ্যে দিয়ে দিল 3, কিছু করা যাবে মানে যাবে না। ঠিক আছে, একক সহ হিসাব করবা। একক হিসাব করা খুব সহজ স্যার, দেখো না তোমাকে যেহেতু এখানে চাপের একক এটিএম দেওয়া আছে, তুমি জাস্ট এটিএম করে এখানে বসে দাও না, পাওয়ারেরটা পাওয়ার থাক, এটিএম বসে দাও, তারপরে ক্যালকুলেশন করে দেখো স্যার মান যা আসে সেটাই। তো এটা একটু করে স্যার খেয়াল রাখবা, আমাদের কিন্তু বোর্ড পরীক্ষার বেড়া আগে পার করতে হবে। এই বোর্ড পরীক্ষায় যত রকমের তামাশাগুলো হয় আর কি, যে একক না লিখে 1 নাম্বার কাটে, এই করলে সেই করে, উফ যন্ত্রণা। আমাদের সবেও ছিল,
সারা জীবনই থাকবে এই পেনিগুলা। স্যার লেখা হইলে আমাকে একটু করে জানাও। স্যার সবার যদি লেখা হয়ে থাকে আমারে একটু করে জানাও। প্রমি লেখা শেষ স্যার? ওকে ডান। তাহলে আমরা বুঝে ফেললাম যে কিভাবে কেপিকেসির ম্যাথ করতে হয়, এটা ছিল সবচেয়ে সহজ। হ্যাঁ, এই টাইপের প্রবলেমগুলো সাধারণত রিটেনে দেয় না, এই প্রবলেম এটা দেয় এমসিকিউতে। যেটা এখন করলাম এটা কিন্তু এমসিকিউর প্রবলেম, তাও তোমাকে আমি ভেঙে ভেঙে ডিটেলসে করাইলাম কারণ আমরা কেপিকেসির ম্যাথ প্রথম প্রথম করতেছি। হ্যাঁ, ওকে আসা যাক। এরপর আমরা চলে যাব 3 নাম্বার ম্যাথে। এটা হচ্ছে আমার টাইপ 1 এর 3 নাম্বার ম্যাথ। একটু করে লিখে ফেলো, টাইপ 1 এর 3 নাম্বার ম্যাথ। দেখো স্যার এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে পটাশিয়াম পেন্টাক্লোরাইডের গ্যাসিয়াস স্টেট, এটার ডিকম্পোজিশন বা এটার বিয়োজন দেওয়া আছে যে PCl5 বিয়োজিত হয়ে ক্লোরিন গ্যাস এবং PCl3 যে পটাশিয়াম টেট্রাক্লোরাইডের মধ্যে কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। দেখো কি বলতেছে, বলতেছে কি 0.2 মোল PCl5 কে উত্তপ্ত করা হলে, তার মানে PCl5 শুরুতে ছিল কতটুকু, শুরুতে ছিল 0.2 মোল। হ্যাঁ, উত্তপ্ত করা হলে সাম্য অবস্থায় ক্লোরিন এবং PCl3 গ্যাস পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ফাইন। এরপরে দেখো কি বলতেছে যে সাম্য অবস্থায় মোট 0.12 মোল গ্যাস মিশ্রণ পাওয়া গেল, তার মানে আমাকে সাম্য অবস্থায় এখন গ্যাস মিশ্রণের মোল সংখ্যা বলা আছে। ওকে, যেখানে মোট চাপ হচ্ছে এত, সাম্য ধ্রুবক হিসাব করো। আচ্ছা স্যার, যে কোনো ধরনের ম্যাথ করার সময় আমরা একটা জিনিস হিসাব করবো স্যার, একদম একটা জেনারেল একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করব। সলিউশন লিখে দিই। সেই সলিউশনটা মানে সেই স্ট্র্যাটেজিটা কি জানো, প্রথমে আমরা চেক করব কি মানে কি বের করতে হবে। প্রথমে আমরা চেক করব কি বের করতে হবে। এটা শুধু কেমিস্ট্রির ক্ষেত্রে না, তুমি ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা এই রুলসটা। যে কোনো প্রবলেম সলভিং মেথডের জন্য এটা একটা কমন রুল। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি করতে হবে, আমার কি বের করতে হবে, চেক করতে হবে। আমি জানি বলতে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক মানে কি হয় কেপি না হয় কেসি বের করতে হবে, জানি না এখনো কি। 2 নাম্বার আমার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি কি দেওয়া আছে, দেখতে হবে কি কি দেওয়া আছে। তাহলে স্যার কি কি দেওয়া আছে আমি দেখতেছি, আমাকে এখানে তারা বলতেছে এখানে মোট চাপ দেওয়া আছে। ওকে, মোট চাপ দিছে। এরপরে কি বলছে, মোট মূল সংখ্যা বলছে সাম্য অবস্থায়, মোট মূল সংখ্যা বলছে সাম্য অবস্থায়। আর একটা কি PCl5 এর শুরুর মূল দেওয়া আছে, PCl5 এর কি দেওয়া আছে, শুরুর মূল দেওয়া আছে। 3টা জিনিস দেওয়া আছে। এরপরে 3 নম্বরে যে জিনিসটা দেখতে হবে সেটা কি জানো, প্রথমে কি বের করতে হবে বুঝে গেছি, কেপি কেসি। কি কি দেওয়া আছে, যেহেতু এখানে চাপের কথা বলছে আমি বাই ডিফল্ট বুঝে গেছি কেসি মেসি বের করতে হবে না, ডিরেক্ট কেপি বের করতে পারবো, কারণ চাপ মানে হচ্ছে কেপি। চাপ মানে কি স্যার, কেপি। আচ্ছা, 3 নম্বরে যে জিনিসটা করতে হবে সেটা কি জানো, যে এখানে যে কেপি আছে, এই যে কেপি এর সাথে এই যে তথ্যগুলো আছে, এই যে তথ্যগুলো আছে এই তথ্যের সম্পর্ক বের করতে হবে। কেপি এর সাথে প্রদত্ত তথ্যের সম্পর্ক বের করা বা সম্পর্ক দেখানো। আমি যদি এই 3টা স্টেপ ফলো করি না স্যার, দেখবা আমার যে কোনো ম্যাথ যে কোনো সময় যে কোনো জায়গায় মিলবে। কি বের করতে হবে, কি দেওয়া আছে, আর 1 আর 2 এর মধ্যে সম্পর্ক, 1 আর 2 এর মধ্যে সম্পর্ক। যদি আমি এই জিনিসগুলো বের করতে পারি স্যার, দেখা যাবে আমার যে কোনো ম্যাথ হয়ে যাবে। আচ্ছা যাক, এটা তো একটা শিখালাম প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। এখন আমরা আমাদের আসল পড়ায় ফেরত যাই। আচ্ছা, তো দেখো স্যার প্রথম কাজ কি বলছিলাম স্যার, একটু মনে করে দেখো। প্রথম দিন এই দেখো স্যার, আমি একটু চলে যাই প্রথম দিনের ক্লাসে। স্টেপ 1 কি, সাধারণ সমীকরণ লেখা এবং সেখান থেকে x এর মান বের করা। এরপরের কাজ কি, কেপি কেসির সমীকরণ লেখা। তাহলে আসো এই দুইটা কাজ আমরা প্রথমেই করে ফেলি। তাহলে দেখো স্যার বিক্রিয়া দেওয়া আছে কিতা, PCl5 এটা বিয়োজিত হয়ে ক্লোরিন গ্যাস এবং PCl3 উৎপন্ন করে। তাহলে আসো এখান থেকে আমরা প্রথমে আমাদের সমীকরণটা সাজাই ফেলি। দেখো তো স্যার PCl5 শুরুতে আছে কতটুকু, 0.2 মোল PCl5 কে উত্তপ্ত করা হলে, তার মানে কি শুরুতে আছে কতটুকু, শুরুতে আছে 0.2 মোল। যখন শুরুতে PCl5 ছিল এরা কিন্তু কেউ ছিল না, কেউ ছিল না। আচ্ছা, তো সিস্টেম কি শিখেছিলাম যে 0.2 থেকে ভাঙবে কতটুকু পরিমাণ, ধরছে এখান থেকে -x পরিমাণ ভাঙবে, বিক্রিয়ক থেকে ভাঙবে, উৎপাদে কি হবে, তৈরি হবে +x, কি কারণে, এটা সামনেও 1, এটা সামনেও 1, এটা সামনেও 1, 1 আছে থেকে x। যদি এখানে 2 থাকতো এখানে কি হইতো, 2x হইতো। আমরা গত ক্লাসে গুলো শিখাইছিলাম। আচ্ছা, এরপরে দেখো তো স্যার এটা হচ্ছে কোথায়, দাঁড়া একটু করে এটা মাঝখানে লিখি, সরি, এমনি করে লিখবা। এটা হচ্ছে কিসে স্যার, শুরুতে।
এটা হচ্ছে কি শুরুতে, আর এটা হচ্ছে কোথায় সাম্য অবস্থায় কতটুক ভাঙছে। এরপর আমি কি লিখবো অবশিষ্ট, এরপর আমি কি লিখবো স্যার অবশিষ্ট। অবশিষ্ট কি হবে এখানে 0.2 মাইনাস এক্স, এখানে হবে প্লাস এক্স, এখানে হবে প্লাস এক্স। শেষ। এটা হচ্ছে যে আমার প্রথম কথা বের করে ফেলা। আচ্ছা, এরপরের কাজটা কি ছিল? এরপরের কাজটা আমার কিছুই না, এই যে এই জিনিসটা দেখে দেখে এখানে কেপিএর সমীকরণটা বের করে ফেলি। এখানে দেখে দেখে আসো কেপিএর সমীকরণটা এখানে লিখে ফেলি আমরা, পরে কাজ করব। তো প্রথমে কি হবে স্যার উৎপাদ, উৎপাদে কি আছে ক্লোরিন গ্যাস পি অফ Cl2, প্রেসার অফ Cl2, প্রেসার অফ Cl2 তার উপরে হবে 1 কারণ সামনে আছে 1, প্রেসার অফ PCl3 তার উপরে কত হবে প্রেসার অফ PCl3 তার মাথার উপর হবে কত 1, আর নিচে হবে কত প্রেসার অফ PCl5 তার মাথার উপর হবে কত 1। শেষ। এই দুইটা জিনিস তুমি যদি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে করে রাখো, স্যাররা তোমাকে কিছু পারো না পারো অন্তত 1 নাম্বার দিয়ে আসবে, বলবে যে কিনা মেয়েটা কিছু পারে। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম আমাদের এই জিনিসটা। এখন দেখো তো স্যার কি কি দেখতে হবে, আমার দেখতে হবে কেপি এর সাথে প্রদত্ত তথ্যের সম্পর্ক। আচ্ছা বের করি। স্যার দেখো তো আমাকে এখানে মোট চাপ দেওয়া আছে, ওকে ফাইন। স্যার বলো তো মোট চাপটা আমার কেন লাগে? আমার মোট চাপটা লাগে স্যার এই কারণে, মনে আছে তোমাদের শিখাইছিলাম যে পি অফ এ এটা কেমনে বের করতে হয়, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ টি ইন্টু কি ছিল প্রেসার অফ টোটাল। অর্থাৎ আংশিক চাপ বের করার সূত্র ছাড়া কিন্তু আমার মোট চাপটা লাগে। এটাকে কি বলতাম আমরা মূল ভগ্নাংশ। এমনি হয়তো পড়াই নাই তোমাদের, এটা কি বলছিলাম যে কাই অফ এ, মনে করে দেখো স্যার তোমাদের এই জিনিসটা পড়াইছিলাম যে মোট চাপটা লাগে কোথায় আংশিক চাপ বের করতে, এটা সমান কি কাই অফ এ ইন্টু পি অফ টি। তোমাদের বলছিলাম সূত্রটা মুখস্থ করতে, আজকে লাগবে, যাক এখন দেখাবো। তাইলে আমার এখানে এই যে আমরা প্রেসার গুলা পেয়েছি স্যার পি অফ Cl2 পি অফ Cl5, এদেরকে আমরা কি বলি স্যার? এদেরকে আমরা বলি আংশিক চাপ। কি বলি রে? এদেরকে আমরা বলি আংশিক চাপ। তো এই আংশিক চাপ বের করার সূত্র কোনটা শিখাইছিলাম স্যার আমাদের আগের ক্লাসগুলোতে, স্লাইডে মনে হয় নাই আছে, না না স্লাইডে যাতে নাই, আগের স্লাইডে ছিল। আচ্ছা, তাহলে মোট চাপের কাজ আমরা পেয়ে গেলাম। আরেকটা দেখো স্যার এখানে চমৎকার একটা তথ্য দেওয়া আছে স্যার, দেখো সেটা কি, সেটা হচ্ছে আমাকে এখানে বলা হচ্ছে সাম্যাবস্থায় মোট কত মোল, সাম্যাবস্থায় মোট এত মোল গ্যাস মিশ্রণ পাওয়া যায়। তাহলে আমি কাজ করি, এখানে স্যার অবশিষ্ট অংশটুকু আছে না, আমি এটা যোগ করে ফেলি। তাহলে আমি বলতে পারি কি স্যার যে সাম্যাবস্থায় অবশিষ্ট মোল সংখ্যা, সাম্যাবস্থায় অবশিষ্ট মোল সংখ্যা, সেটা কি বলতো স্যার এই সবগুলো যোগ করতে হবে না, 0.2 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স যোগ করলে কত হয় 0.2 প্লাস এক্স। এখন তুমি বলতে পারো ভাই আপনি এই জিনিসটা যোগ করছেন কেন যে সাম্য অবস্থায় অবশিষ্ট মূল সংখ্যা? কারণ দেখো স্যার প্রশ্নে কিন্তু আমাকে এই জিনিসটা বলে দিছে সাম্য অবস্থায় মোট এত মূল মিশ্রণ পাওয়া গেল। তো সাম্য অবস্থায় মোট এত মূল যদি পাই তাহলে কি স্যার আমি এখানে যোগ কি করব না? হয়ে গেল, সরি হয়ে গেল। তাইলে কি স্যার আমি এখানে যোগ করব না? ইয়েস করব। তাহলে এখন তুমি লিখবে ভাবে, এখন তুমি লিখবে ভাবে যে কিভাবে লিখবা, যে প্রশ্ন মতে তোমার কি বলা হয়েছে এই যে অবশিষ্ট মূল সংখ্যা এটা সমান কত, এটা সমান হচ্ছে 0.212 0.212, এটা লিখে দাও স্যার। শেষ। তাইলে সুতরাং এখান থেকে স্যার আমি এক্স এর মান কত পাই দেখো তো, 0. কত পাই 012 পাই কিনা দেখো। ওকে, তাহলে আমরা ভ্যালু তো পেয়ে গেলাম। এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে যে কি এখানে দেখো এক্স এর মান যেহেতু পেয়ে গেছি, তাইলে এখন আমার কাজ হচ্ছে এখানের মধ্যে কি বের করা, মূল সংখ্যাটা বের করে ফেলা। স্যার দেখো তো অবশিষ্ট মূল সংখ্যা কত হবে, তাইলে এখানে হবে 0.2 মাইনাস 0.012, এখানে হবে কত 0.012, এখানে হবে কত 0.012। তাইলে আমি এখানে মূল সংখ্যা পেয়ে গেলাম, অবশিষ্ট মূল সংখ্যা পেয়ে গেলাম। শেষ। এক্স এর মানটা পাওয়ার পর এখানে বসাই দেবা। আচ্ছা, তাহলে আমার স্টেপ 1 এর সবগুলা কাজ শেষ, স্টেপ 1 এর সবগুলা কাজ শেষ। আমি চাচ্ছি কেপি বের করতে।
কেপি বের করার আগে আমার এখানে এক্স এর মানটা জানা খুব জরুরি। আমি এক্স এর মানটা বের করে ফেললাম। তুমি দেখবা তোমাকে প্রশ্নে যে ডেটাগুলো দেওয়া থাকবে এর মধ্যে কিন্তু স্যার এক্স এর তথ্য অবশ্যই লুকানো থাকবে, ওইটা আমরা বের করে ফেললাম। আচ্ছা, এখন স্টেপ 2 এর দিকে যাই। আমার এখন কেপি এর মান লাগবে। তো কেপি এর মান বের করার জন্য আমার প্রেসার অফ PCl5 মানে PCl5 এর আংশিক চাপ লাগবে, আমার PCl2 এর আংশিক চাপ লাগবে, আমার PCl3 এর আংশিক চাপ লাগবে। এখন আংশিক চাপ কেমনে বের করি? দেখো স্যার এমনে বের করব। প্রেসার অফ PCl5 দেখো স্যার এমনে বের করা হবে। এটাকে বলা হবে কি? PCl5 এর আংশিক চাপ। বাংলায় লিখে রাখতে পারো, এটাকে বলা হবে কি স্যার? PCl5 এর কি চাপ? আংশিক চাপ। একটা সূত্র পড়েছিলাম স্যার, সেটা কি জানো? সেটা হচ্ছে কি, এটার মোল ভগ্নাংশ, এটার কি ভগ্নাংশ রে? মোল ভগ্নাংশ ইনটু কি স্যার? মোট চাপ। একটা সূত্র তোমাদের পড়াইছিলাম অনেক আগে, প্রি কনসেপ্ট বলে, মনে করে দেখো। তাহলে মোল ভগ্নাংশ মানে কি? এই PCl5 এর যেটা মোল হবে n অফ PCl5 ডিভাইডেড বাই বাদ বাকি মোল সংখ্যার যোগফল ইনটু মোট চাপ। স্যার একটু করে দেখো তো আমার এখানে মোল ভগ্নাংশটা কত হবে? আমি একটা ডিটেলসে দেখাই, বাকিগুলো অনুরূপ হবে। আমি একটা ডিটেলসে তোমাকে দেখাই। দেখো স্যার এখানে মূল ভগ্নাংশ কেমনে কেমনে হবে? মূল ভগ্নাংশ সূত্র কি? যার মূল সংখ্যা বের করব তাকে উপরে লিখবা n অফ PCl5 ডিভাইডেড বাই এরপর এখানে যতগুলা যা যা আছে সবগুলোর মূল সংখ্যা যোগ করে দেবা। তাহলে কি হবে? এখানে হবে n অফ PCl5 প্লাস n অফ PCl3 প্লাস n অফ Cl2 যোগ করে দেবা ইনটু মোট চাপ। স্যার দেখো তো মোট চাপ তো আমার দেওয়াই আছে, দেখো তো কত? 0.45 ATM। এটা তো বলেই দিছে কত হবে? 0.45 ATM বলেই দিছে। আচ্ছা, এখন হিসাব করো স্যার। স্যার এখানে যে মূল সংখ্যাগুলো পাইবা, সাবধান, এই মূল সংখ্যাগুলো কিন্তু সাম্যাবস্থার মূল সংখ্যা। এখানে যে মূল সংখ্যাগুলো বসাইবা সেগুলো সব হবে কি স্যার? সাম্যাবস্থার মূল সংখ্যা। কথা লিখে রাখো স্যার একটু নোট আকারে। এখানে যে মূল সংখ্যাগুলো আমরা বসাবো সব সময় মাথায় রাখবা এই মূল সংখ্যাগুলো হবে সাম্যাবস্থার মূল সংখ্যা। অনেকে ভুল করে কি করে জানো স্যার? এখানে এই দেখো শুরুতে যে মূল সংখ্যা লিখছিলাম না, এটা বসাই দেয়। এটা স্যার বসানো যাবে না। এটা যদি বসাই ফেলো তাহলে কিন্তু স্যার অনেক বড় ভুল হয়ে যাবে, ম্যাথ মিলবে না, কিচ্ছু মিলবে না। তাহলে একটু লিখে নাও স্যার এই জিনিসটা। তাহলে এখন আসো বসানো শুরু করি। এটার n অফ PCl5 কত দেখো স্যার? সাম্যাবস্থায় এই তো 0.2 মাইনাস 0.012। স্যার বলো তো হিসাব করে কত আসে? এখানে বসাই কত হবে? 0.188 ডিভাইড বাই কত হবে? 0.188 প্লাস 0.012 প্লাস 0.012 ইন্টু কত? 0.45 ATM। টোটাল হচ্ছে কি, যেহেতু চাপের একক কি ATM না? এখন একটু এটা হিসাব করে বলো স্যার ডিটেলসে কত আসে? আচ্ছা, তো হিসাব করে আমরা পাইলাম কত? 0.399 ATM। লিখে রাখো স্যার এটা। তাহলে আমি কত পাইলাম? এরপরে এখানে আচ্ছা এখানে কত পাইলাম? 0.399 ATM। আচ্ছা, তাই লিখে রাখলাম এটা যে পার্শিয়াল প্রেসার অফ PCl5 মানে আংশিক চাপটা কত পাইলাম? 0.399 ATM। ওকে ফাইন, একটা পেয়ে গেলাম। আরো কয়টা লাগবে স্যার? এখন এটা পাইছি, এরপরে এই দুটো লাগবে না স্যার? এই দুটো বের করে ফেলে আসো। এখন কিন্তু আর এত কাহিনী কিচ্ছা করতে পারবো না স্যার, এত বড় সূত্র মেরে তেরে। এখন আমরা ডিরেক্ট এই ফরম্যাটটা ইউজ করব। এখানে যেটা পাইছি এটা ইউজ করব, আমরা এক লাইনে বের করব। এটা আমরা এখন এক লাইনে বের করব। তাহলে আসো বের করি। P অফ Cl2 কত হবে? এটা হবে 0. উপরে হবে কি স্যার? ক্লোরিনেরটা 0.012 ডিভাইড বাই কত হবে? 0.012 প্লাস 0.012 প্লাস 0.188 ইন্টু কত? 0.45 ATM। দেখো তো স্যার কত আসে এখন? এখন দেখবা এটার ভ্যালু আমি হিসাব করে বলি তোমাদেরকে, দেখো মিলে কিনা। এটা আসবে 0.0254 ATM আসবে। দেখো স্যার মিলে কিনা। এরপর হচ্ছে কি আমার প্রেসার অফ PCl3, এটাও সেম আসবে, কারণ একই 0.012 ডিভাইড বাই কত হবে? এটাও সেম আসবে। হিসাব নিকাশ করো স্যার এইভাবে, দেখবা সেম টু সেমই আসবে। কত?
0.54 ATM। শেষ। তাহলে এখন দেখো তুমি সবগুলো কিন্তু পেয়ে গেছো, তাই না? এখন সুন্দর করে কেপি এর সমীকরণে বসায় দাও। এখন কি করবা দেখো, এখন কেপি এর সমীকরণে মান বসিয়ে পাই, তাহলে কত হবে বলো স্যার? এখন হবে 0.0254 ইন্টু 0.0254 ডিভাইডেড বাই 0.399। দেখো স্যার কত আসে। স্যার 1.6 into 10 to the power minus 3 আসছে। ইয়েস, এটাই আসছে। এখন প্রশ্ন, ভাই একক কি লিখবেন না? ইচ্ছা একক লিখতেও পারো, নাও লিখতে পারো। আচ্ছা দেখি, তোমরা আমাকে বলছো এখানে একক কত হবে একটু বলো তো, এককটা কি হবে? যেহেতু কেপি আমি জানি এটিএম হবে, কিন্তু এটিএম এর উপরে পাওয়ারটা কত হবে একটু বলে দাও। নর্মাল জিনিস স্যার, তুমি দেখো না, এখানে বসাও, এখানে হচ্ছে এটিএম, এখানেও হচ্ছে এটিএম, এখানে হচ্ছে কি এটিএম, খেড়া খেড়া চলে যাবে, বাঁচবে কত? শুধু একটা এটিএম। তার মানে হচ্ছে কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এটিএম। শেষ। কেপি এর একক লিখতেও পারো, নাও লিখতে পারো স্যার, কোনো সমস্যা নেই স্যার, দুইটাই সঠিক। কিন্তু তাও স্যার একটু বোর্ড পরীক্ষার জন্য সতর্কতা অবলম্বন করলাম আর কি আমরা, আর কিছুই না। তাহলে তো পেয়ে গেলাম। দেখছো স্যার, এখানে স্যার আমরা যে স্টেপগুলো আগাইছি, প্রত্যেক ম্যাথের জন্য আমরা স্যার সেম স্টেপগুলো আগাবো, তাহলে সব ম্যাথ মিলে যাবে। এই ম্যাথ এটা হচ্ছে যে কি তোমার এইচএসসি পরীক্ষায় এই টাইপের প্রবলেমগুলো আসে। এই ম্যাথটা হচ্ছে যে কি এইচএসসি টাইপের ম্যাথ, লিখে রাখো একটু করে। এই ম্যাথটা এইচএসসি পরীক্ষায় আসবে, তার মানে তোমাদের কলেজে যে পরীক্ষাগুলো হবে সামনে, ওইখানে স্যার এই টাইপের প্রবলেমগুলো আসবে। এমনও হইতে পারে হুবহু এই প্রবলেমটা চলে আসছে কোনো না কোনো কলেজে, হতে পারে। স্যার এই প্রবলেম রিগার্ডেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, যে ভাইয়া বুঝি নাই, একটু আরেকবার বুঝান। আচ্ছা, মৌনতাই সম্মতির লক্ষণ, ধরে নিচ্ছি কারো কিছু নাই বুঝার, তাহলে আমি আগাচ্ছি। তাহলে এটা যদি বুঝিয়ে থাকো সুন্দর মতো করে, তাহলে একটা হোমওয়ার্ক দিচ্ছি স্যার তোমাদেরকে, 4 নাম্বার ম্যাথ। এই 4 নাম্বার ম্যাথটা স্যার তোমাদের জন্য হোমওয়ার্ক। একটু লিখে নাও স্যার, বা একটু স্ক্রিনশট তুলে নাও, একটু লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও এই ম্যাথটা। এটা হোমওয়ার্ক। এটা আসলে কি জানো, তোমরা চাইলে ক্লাস শেষে বসে এক ধরাতে করে ফেলতে পারবা, কারণ এই ম্যাথটা আর আগের ম্যাথটা সেম। স্যার হোমওয়ার্কটা তোলা হয়েছে, স্ক্রিনশট ডান, তাহলে হয়েছে। এটা বাসায় প্রশ্ন তুলে নিয়ে স্ক্রিনশট তুলে নাও আপাতত। আচ্ছা, এখন চলে যায় টাইপ 2, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ স্যার এটা। এই টাইপ 2টা স্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার। মানে এটা হচ্ছে একদম কি সহজের মধ্যে একটু প্যাচ মারেন না। দেখো স্যার, টাইপ 2টা কি লিখছি? টাইপ 2 হচ্ছে কি বিয়োজন মাত্রা সংক্রান্ত। আমরা কিন্তু গত ক্লাসে বিয়োজন মাত্রা নিয়ে একদম ডিটেলসে পড়ছি, বিয়োজন মাত্রা কি জিনিস, কেমনে আসছে, কি করে আসছে। হ্যাঁ, তো বিয়োজন মাত্রা রিলেটেড একটা টিপস তোমাদের দিয়ে রাখি আগে থেকেই, যাতে করে ম্যাথ করতে সুবিধা হয়। সর্বদা বিয়োজন মাত্রাকে মূল সংখ্যায় কনভার্ট করে নিলে ম্যাথ করা সহজ হবে। লিখে নিতে পারো যে সর্বদা বিয়োজন মাত্রাকে মূল সংখ্যায় কনভার্ট করে নিলে ম্যাথ করা সহজ হবে। এখন বলতে পারো ভাই কনভার্ট কেমনে করে, শিখাবো স্যার, জাস্ট আগে টিপসটা লিখে রাখো, বাকিটুকু আমরা নিজেরা করে ফেলবো। ওকে, এখন দেখো স্যার বিয়োজন মাত্রা চেনার উপায়, কিছু জিনিসপত্র লিখেছি এখানে। দেখো স্যার কেমনে চিনবা যে কোন একটা জিনিস বিয়োজন মাত্রা। দেখো স্যার, এখানে বলা হচ্ছে কি যে একটা ধরো বিক্রিয়া আছে, ধরো বিক্রিয়াটা লিখে দিই। ধরো একটা বিক্রিয়া আছে, ধরো এ থেকে বি উৎপন্ন হচ্ছে। ধরে নাও একটা বিক্রিয়া আছে, কি ওই এ থেকে বি উৎপন্ন হচ্ছে একটা বিক্রিয়া। আচ্ছা, এ থেকে বি উৎপন্ন হচ্ছে একটা বিক্রিয়া। তো দেখো এই বিক্রিয়া থেকে আমি কি বলতে পারি, নিচে কথাগুলো দেখো স্যার, বলতেছে কি 20% এ বিয়োজিত হয়ে 20% এ বিয়োজিত হয়ে বিতে রূপান্তর হয়। স্যার এই বিয়োজিত হয়ে কথাটা থাকতে হবে কিন্তু স্যার, যদি এরকম থাকতো 20% এ বিতে রূপান্তর হয়, সামনে দেখবো আমরা এটা আছে। এই দেখো 20% এ বিয়োজিত হয়ে বিতে রূপান্তর হয়, এই বিয়োজিত কথাটা যদি থাকে তাহলে তোমার বুঝে নিতে হবে বিয়োজিত কথাটাও আছে, পার্সেন্টেজও আছে, তাহলে তোমার বুঝে নিতে হবে এটা এখানে বিয়োজন মাত্রা বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে স্যার? বিয়োজন মাত্রা। লিখে নাও স্যার, একটু এই উদাহরণগুলো লিখে নাও। এই বাংলাদেশ মানে বাংলা ভাষার মধ্যে দুনিয়ার যতগুলো মারপ্যাচ, এটা যদি ইংলিশে হয় ডিরেক্ট তোমাকে বলে দিত যে এটাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তো সুন্দর করে বলে দিত, তো তুমি প্রশ্ন দেখে বুঝে ফেলতে পারতা। কিন্তু বাংলার হাই রে মারপ্যাচ কথার সামনে দেখাবো যে 20% এ
বিয়োজিত হয়ে বিতে রূপান্তর হয় বা উৎপন্ন করে। এই কথাটা বুঝলে এখানে যে পার্সেন্টেজে দেখতেছো 20%, এটাকে আমরা কি বুঝবো? এটাকে আমরা বুঝবো আলফা। তার মানে আমি বলতে পারবো এই লাইনের জন্য আলফার মান কত পার্সেন্ট? 20%। আচ্ছা, সেকেন্ড দেখো স্যার, আরেকভাবে থাকতে পারে, ডিরেক্ট বলে দেবে যে কি এখানে যে এ আছে বিক্রিয়ক এ, দেখো বিক্রিয়ক এটা 20% বিয়োজিত হয়েছে, বিক্রিয়ক এ 20% বিয়োজিত হয়েছে, তাহলে এখানে বিয়োজিত হয়েছে যেহেতু বুঝাচ্ছে, তাহলে এই জিনিসটা কি বুঝাবে স্যার? এই জিনিসটা বুঝাবে আলফা। এই জিনিসটা কি বুঝাবে রে? আলফা বুঝাবে। লিখে নাও স্যার চট করে। এই কথাগুলো স্যার আমাদের পুরা মানে কি বলতাম, গেম চেঞ্জ করে দেবে, পুরা প্রবলেমটা চেঞ্জ করে দেবে কথাগুলা। সবার লেখা হয়েছে? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, আরেকবার বলো স্যার, লাইন কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। আচ্ছা ঠিক আছে, প্রথমটা একটু বুঝাচ্ছি, আরেকবার দেখো সুন্দর মতো বুঝি। তাহলে দেখো একটা বিক্রিয়া দিয়েছে, ধরো আমাকে এখানে যে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, হ্যাঁ একটা বিক্রিয়া দিচ্ছে নরমাল, ওকে। তো এই বিক্রিয়ার মধ্যে আমাকে একটা তথ্য বলে দিছে, ওই আমাদের এখানে যেমন স্যার প্রশ্ন কিছু তথ্য বলে না, এরকম তথ্য, এই তথ্য এরকম এরকম একটা তথ্য আমাকে বলে দিছে এখানে। দেখো তথ্যটা কি বলতেছে, কি এই যে 20% এ, এ মানে কি এই বেটাটা, এ হচ্ছে কি স্যার বিক্রিয়ক, এ হচ্ছে কিটা বিক্রিয়ক। বলতেছে 20% এ বিয়োজিত হয়ে বিতে রূপান্তর হয় অথবা উৎপন্ন করে। এরকম যদি বিয়োজিত হয় এবং একটা পার্সেন্টেজের কথা উল্লেখ থাকে, তাহলে আমি বুঝে নেব এখানে আমার কি বলা আছে, এখানে আমার বিয়োজন মাত্রা বলা আছে। বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করি আলফা দ্বারা, এবং এখানে আলফার মান কত হবে বলতো স্যার? 20%। এখন বুঝতে পারছি প্রথম লাইনটা? জি স্যার। এবার দ্বিতীয় লাইনটা দেখো, এই লাইনের পরিবর্তে এটাকে স্যাররা চাইলে আরো ছোট করে দিতে পারে। এরকম ছোট করে দেখো, বলতেছে কি এ মানে বিক্রিয়ক 20% বিয়োজিত হয়েছে, এ কি বুঝাবে? এ 20% বিয়োজিত হয়েছে, অর্থাৎ এই লম্বা লাইনের পরিবর্তে স্যাররা চাইলে ছোট লাইনটাও দিতে পারে। তার মানে এখানেও আলফার ভ্যালু কত? 20%। তবে সবসময় স্যাররা ছোট লাইনটা দেয় না, এই লাইনটা দেয়, যাতে করে স্টুডেন্টরা কনফিউশনে ভোগে। কিরকম কনফিউশন? আমরা এখন আসতেছি স্যার, এখনই আসতেছি, দেখো কনফিউশনটা কি। দেখো কিন্তু এখানে দুইটা লাইন বলা আছে স্যার, দুইটা লাইন বলা আছে স্যার, দেখো কি লিখলাম। আচ্ছা আমি প্রথমে সেকেন্ড লাইনটা নিয়ে আলোচনা করি। দেখো স্যার যেটা এখানে বোল্ড করেছে, দেখো আমি প্রথমে এই লাইনটা নিয়ে আলোচনা করতেছি, দেখো এই লাইনটা নিয়ে, হ্যাঁ নিচে যেটা দিছে, দেখো বলতেছে কি সাম্যাবস্থায় 20% এ বিতে রূপান্তর হলো। দেখো স্যার সাম্যাবস্থা মানে 20% এ, এখানে যে আমার আগে যে বিয়োজিত কথাটা ছিল, এই বিয়োজিত কথাটা আমি স্যার তুলে দিছি, তুলে দিয়ে বলছি কি, জাস্ট বলছে কি 20% এ বিতে রূপান্তর হয়। এখানে গিয়ে স্টুডেন্টরা মারাটা খেয়ে যায়। এই যে লিখলাম না সাম্যাবস্থায় 20% এ বিতে রূপান্তর হয়, এটা মানে কি জানো স্যার? এটা মানে বলতেছে কি, এটা মানে বলতেছে এর এর 20% মোল, এর 20% মোল বিতে কনভার্ট হয়েছে, বিতে কনভার্ট হয়েছে। এখানে কিন্তু স্যার তোমার বিয়োজন মাত্রা আসে না স্যার, এখানে মূল সংখ্যার কনসেপ্ট আসবে। দেখো স্যার লিখছি, আমি জানি 20% মানে কি, 20% মানে 20 ডিভাইড বাই কত 100, তার মানে কত 0.2 মোল না? তুমি পার্সেন্টেজে না করে চাইলে দশমিকে নিতে পারো, এবং দশমিকে নেওয়াটা আমি পছন্দ করি। তার মানে সাম্যাবস্থায় 20% এ বিতে রূপান্তর, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে এ এ কতটুক 0.2 মোল ভেঙে, এ 0.2 মোল ভেঙে কি হয় বিতে রূপান্তর হয়, বিতে রূপান্তর হয়। তাহলে 0.2 মোল ভাঙছে মানে কি, এখন এটা হয়ে গেল স্যার বিয়োজিত মূল সংখ্যা, কথার মারপেট স্যার খেয়াল রাখতে হবে, বিয়োজিত মূল সংখ্যা। লিখে নাও স্যার, আমি জানি একটু মাথার উপর দিয়ে যেতে পারে, তবে কয়েকটা প্রবলেম করলেই একদম কনসেপ্টটা ফকফকা ক্লিয়ার হয়ে যাবে স্যার, গ্যারান্টি দিলাম। এখন মাথার উপর দিয়ে যেতে পারে একটু একটু, আমার সাথে থাকো, দুইটা ম্যাথ করব, তারপরে কনসেপ্ট একদম ফুরফুরা ক্লিয়ার হয়ে যাবে স্যার। স্যার এতটুক লেখা হয়েছে? হ্যালো স্যার, লেখা হয়েছে?
হইলে একটু জানাও। আচ্ছা, তাহলে এখন দেখো স্যার, এটা হচ্ছে আমার এই লাইনের ব্যাখ্যা, এটা আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, এই লাইনের ব্যাখ্যা আমরা বুঝে ফেলছি। এখন দেখো স্যার, আমার এই লাইনের ব্যাখ্যাটা কি। আমাদের এখানে ভুল কি জানো স্যার? আমাদের স্টুডেন্টদের সব থেকে বড় ভুল হচ্ছে তারা যখনই পার্সেন্টেজ দেখবে, ওরে বাবারে পার্সেন্টেজ দেখছে মানে সেটা তারা আলফা মনে করে, কিন্তু না স্যার, সকল পার্সেন্টেজ কিন্তু আলফা না। আমি লিখে দেবো একটু পরে এই কথাটা। পার্সেন্টেজ দেখলেই যেন তুমি সেটাকে আলফা মনে না করো, এজন্য এই লাইনগুলো তোমাকে শিখাচ্ছি। দেখো, চেনার উপায় শিখাইছি, এরপরে কিন্তু দিয়ে দুটো লাইন শিখাইছি, এই লাইনটা তো বুঝে গেছি। হ্যাঁ, এরপর দেখো স্যার, তোমাকে এরকম বলা থাকবে একটা লাইন যে 20% এ আছে, 80% বি আছে সাম্য মিশ্রণে। ওই যেটা বিকটা দেখাইলাম, এ থেকে বি একটা ধরো বিক্রিয়া আছে, বলতেছে কি একটা কথা যে 20% এ বিদ্যমান এবং 80% বি বিদ্যমান কোথায়? সাম্য মিশ্রণে। এই লাইনের অর্থটা কি? এই লাইনের অর্থ হচ্ছে এখানে লেখা আছে, এটার শানে নুজুল বাংলা অর্থ লেখা আছে যে এটা মোট মূলের কত অংশ সাম্য অবস্থায় আছে সেটা বোঝায়। এটা মোট মূলের কত অংশ সাম্য অবস্থায় আছে সেটা বোঝায়। মানে এ হচ্ছে কত স্যার? 20% কিনা বলো? 20% মানে কত? 20 ডিভাইড বাই 100, অর্থাৎ 100 মূলের মধ্যে 20 মূল হচ্ছে কি এ। আবার বি হচ্ছে কত? 80%। 80% মানে কি? 80 ডিভাইড বাই 100, 100 মূলের মধ্যে বি হচ্ছে কত? 80 মূল। এটাই বুঝাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা কথা স্যার লিখে রাখো এখনই। আচ্ছা স্যার, কথাটা হচ্ছে লিখে রাখো, যেটা হচ্ছে যে কি, পার্সেন্টেজ দেখলেই সেটা আলফা হবে না, চেক করতে হবে তথ্য। লিখে রাখো, চেক করতে হবে তথ্য। কেমনে চেক করবো স্যার? সিস্টেম শিখাই দিলাম। তোমার আগে দেখতে হবে এই বিয়োজিত কথাটা লেখা আছে কিনা, এই বিয়োজিত কথাটা লেখা আছে কিনা। বিয়োজিত কথাটা যদি লেখা থাকে তাহলে তুমি শিওর হতে পারবা সেখানে কি আলফা আছে। শুধু পার্সেন্টেজ দেখে লাফাইলে হবে না স্যার। তোমার কেমনে চেক করবা? চেক করবা সেখানে বিয়োজিত এই কথাটা লেখা আছে কিনা। এই বিয়োজিত এই ওয়ার্ডটা স্যার থাকতেই হবে, বিয়োজিত এই ওয়ার্ডটা থাকতে হবে স্যার। এমনি যদি পার্সেন্টেজ দেখো, পার্সেন্টেজ দেখলে স্যার লাফাই পড়লে কপালে দুঃখ আছে স্যার। স্যার এতটুকু পর্যন্ত লেখা হইলে একটু করে বলো। ওকে, তাহলে এখন আমরা আমাদের বাদ বাকি পার্ট থেকে কন্টিনিউ করব। এখন আর 3টা ম্যাথ করাবো, 3টা ম্যাথ করাইলে আজকের ক্লাস শেষ এবং তোমার সব কনসেপ্ট শেষ হয়ে যাবে। এবং আজকের 2টা টাইপের মধ্যেই স্যার ম্যাক্সিমাম আমার এইচএসসি পরীক্ষার ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো স্যার, এটা হচ্ছে টাইপ 2, টাইপ 2 এর 1 নাম্বার প্রবলেম। টাইটেল লাগাও স্যার, এটা হচ্ছে টাইপ 2 এর, এটা হচ্ছে 2 নাম্বার টাইপের 1 নাম্বার প্রবলেম। টাইপ 2 এর 1 নাম্বার প্রবলেম। তা বললে কি যে বলতেছি, এটা হইতেছে টাইপ 2 এর প্রথম প্রবলেম। দেখো স্যার কি বলা হচ্ছে, দেখো আবারও সেম টু সেম বিক্রিয়া, PCl5 বিয়োজিত হয়ে ক্লোরিন আর PCl3 তে কনভার্ট হচ্ছে। কথাটা খেয়াল করে দেখো স্যার কি বলতেছে। এখন বলতেছে কি 3 ATM চাপে, কত চাপে? 3 ATM চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এর 43% বিয়োজিত হয়ে, PCl5 এর 43% বিয়োজিত হয়ে Cl2 এবং PCl2 তে রূপান্তর হয়। যেহেতু স্যার এখন বিয়োজিত হয়ে কথাটা লিখছে, আমার এখানে বুঝা গেছি এখানে আলফা সমান কত? 43%। আলফা কত? 43% বুঝে গেছি এটা। আর বলছে কি 2.2 মোল PCl5 নিয়ে বিক্রিয়া শুরু করা হলে সাম্য ধ্রুবক নির্ণয় করো, অর্থাৎ PCl5 এর আদি মূল সংখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে কি আদি মূল সংখ্যা। তো তুমি কি করবা স্যার? প্রথমে হচ্ছে বিক্রিয়াটা লিখে ফেলবা। সলিউশন শুরু করি আমরা। তুমি প্রথমে আমার আগের কাজটা করে ফেলবা। আগের কাজটা কি, যে শুরুতে আছে কত, সাম্যে কতটুক ভাঙছে আর অবশিষ্ট কতটুক আছে ওটা বের করে ফেলবা। তাহলে দেখো স্যার শুরুতে কতটুক আছে এখানে বলেই দিছে, শুরুতে আছে কত? 2.2 মোল। আর শুরুতে এরা কেউ ছিল না। তোমাকে দেখবা কখনো কখনো শুরুতে এখানে কত মোল এটা কিন্তু বলে দেওয়া থাকবে না। একটা কথা লিখে রাখো, যদি শুরুতে কত মোল বলে দেওয়া না থাকে, শুরুতে কত মোল বলা না হলে কি করব জানো স্যার? বিক্রিয়ার সহগকেই ধরব, বিক্রিয়ার সহগকে ধরব। ধরলে ভালো আর কি, তুমি চাইলে 1ও ধরতে পারো, তবে 1 ধরার চেয়ে বিক্রিয়ার সহগ ধরে করলে দেখবা তোমার সাথে বইয়ের আনসার মিলতেছে। হ্যাঁ, বিক্রিয়ার সহগ মানে কি, এই দেখো স্যার এখানে মনে মনে কত আছে 1, এখানে মনে মনে কত আছে 1, এখানে মনে মনে কত আছে 1, এইগুলো বিক্রিয়ার সহগ আর কি।
হ্যাঁ, কিন্তু আমাকে তো এখানে বলে দেওয়া আছে, তাই আমি আর এখানে আর ঘাটাইতেছি না। তাহলে এরপরে শুরু, এরপর বলছে সামনে কি হবে, সামনে হবে আমার এখান থেকে মাইনাস এক্স, এখানে হবে কত প্লাস এক্স, এখানে হবে কত প্লাস এক্স। তাহলে বলো স্যার অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট থাকবে 2.2 থেকে মাইনাস এক্স, এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে কত এক্স শেষ। আচ্ছা, কিছু পারি না পারি সুন্দর মতো হচ্ছে যে কি আমরা এখানে এই চার্টটা করে ফেলবো। ওকে ফাইন, চার্ট করা শেষ। এরপরে দেখো স্যার, এরপর আমার কাজ কি, এখানে যেহেতু বলছে সাম্য ধ্রুবক নির্ণয় করো, আর যেহেতু এখানে চাপ বলে দিছে, তাহলে বুঝে গেছি সাম্য ধ্রুবক মানে কি, এখান থেকে আমার কেপি বের করতে হবে। কি বের করতে হবে, কেপি। এখান থেকে আমার কেপি বের করতে, তাহলে কেপি সমীকরণটা লিখি, কি হবে, প্রেসার অফ PCl3 তার উপরে পাওয়ার 1, প্রেসার অফ Cl2 তার উপরে কত পাওয়ার 1, এরপরে প্রেসার অফ PCl5 তার উপরে কত পাওয়ার 1। আমরা কেপি সমীকরণ লিখে ফেললাম। তাহলে এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে সামহাও এখান থেকে প্রেসারের ভ্যালুগুলা বের করা। আচ্ছা ঠিক আছে, সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখলাম। তাহলে আমার কাজ কি, এখন প্রেসারের ভ্যালুগুলা বের করা। আমি জানি এখন যদি আমি এখান থেকে PCl5টা বের করতে চাই, আমার কি লাগবে, PCl5 এর মূল সংখ্যা লাগবে না, কিন্তু দেখো মূল সংখ্যা বের করার জন্য যে এক্সটা দরকার, এক্স কিন্তু আমার হাতে নাই, আছে এক্স কিন্তু আমার হাতে নাই। তো আমার কাজ কি, এক্স বের করা আমার জন্য আগে ফরজ, এই প্রেসারটা বের করার আগে। তাহলে এখন আসো আমরা এক্স বের করার মিশনে নেমে পড়ি। স্যার দেখো তো আমাকে কি বলা আছে, তথ্য একটা প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে PCl5 এর আলফা ইকুয়াল টু কত, দেখো স্যার 43% বলা আছে কিনা, 43% বলা আছে কিনা। তাহলে এখন আসো আমরা আলফা সমান কি জানি স্যার, মনে আছে, আলফা সমান আমরা জানি বিয়োজিত মূল সংখ্যা, আমরা জানি বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই কি, বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই আদি মূল সংখ্যা, ডিভাইডেড বাই কি রে, আদি মূল সংখ্যা ইনটু কত 100। তাহলে দেখো স্যার এখানে আলফার মান কত দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে 43%। 43% মানে কি, এখানে হবে কত, এখানে হবে আমার 43%, যেহেতু পার্সেন্ট আছে এই পার্সেন্টেজ আর হচ্ছে 100 কাটাকাটি চলে যাবে, দাঁড়াও, ইন্টু 100%, এটা হচ্ছে আমার আলফার ভ্যালু। হ্যাঁ, এখন দেখো স্যার এক কাজ করো, 43% এখানে যেহেতু দেওয়া আছে, আমি এক কাজ করি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে ফেলি। তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কত হবে, প্রকাশ করলে হবে এখানে 43 ডিভাইড বাই কত 100, 100টা নিয়ে আসলাম এখানে। আচ্ছা এখন দেখো স্যার বিয়োজিত মূলটা কত, বিয়োজিত মূল হচ্ছে আমার এখানে কতটুকু পরিমাণ, মাইনাস এক্স পরিমাণ। স্যার দেখো এই পরিমাণ অংশ কি হচ্ছে স্যার, বিয়োজিত হচ্ছে। তাহলে কত হবে, এখানে হবে এক্স পরিমাণ অংশ বিয়োজিত হচ্ছে, ডিভাইডেড বাই আদিমূল কত, আদিমূল হচ্ছে 2.2, আদিমূল হচ্ছে কত 2.2। স্যার এখন দেখি তোমরা হিসাব করে এখান থেকে আমাকে এক্স এর মানটা বলো তো কত হয়, তাহলে 0.946 আসবে, 0.946 মোল। এই তো স্যার আমি এখান থেকে এখন এক্স এর মানটা পেয়ে গেছি। তাহলে এখন সুন্দর করে আমি স্যার এখানে বসাতে পারবো না স্যার, অবশিষ্ট কত কত মূল আছে, তাহলে এখানে অবশিষ্ট মূল সংখ্যাটা আমরা বসায় ফেলতে পারবো। তাহলে কি করবে, এখানে এক্স সমান কত বসাবা, এক্স সমান বসাবা 0.946 বসাবা, 946 মূল বসাবা। ওকে, তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমরা এই জিনিসটা বের করে ফেলছি। ওকে আচ্ছা, এরপর তোমার কাজ হচ্ছে এখান থেকে কি বের করা, ওই বাদ বাকি প্রেসার গুলো বের করে ফেলা। আসো এখন আমরা প্রেসার গুলো বের করে ফেলি। তাহলে সুন্দর করে প্রেসার বের করে ফেলি, তাহলে কি হবে, প্রেসার অফ PCl ধরো হচ্ছে কত হবে, 5 দিয়ে শুরু করে, এটা কত হবে, এর মূল সংখ্যা সেটা কত হবে 2.2 মাইনাস এক্স কিনা বলো, এক্স এর মান পাইছি কত আমরা 0.946। তাইলে আমি কি করব স্যার, 2.2 মাইনাস 0.946 ডিভাইড বাই কত হবে, এই যে এখানে যা যা আছে সবগুলার যোগফল হবে কিনা বলো, এটা যোগ এইটা যোগ এইটা সবগুলার যোগফল, এই অবশিষ্ট অংশ স্যার যোগ করে দেবো স্যার আমরা। তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে হবে আমার 2.2 প্লাস এক্স, এক্স মানে হচ্ছে কত 0.946। দেখো তো কত আসে, এখানে একটা ইনটু টোটাল প্রেসার হবে স্যার, আমি ভুল মানে ফুল লিখতে পারি নাই,
ইনটু হবে কত স্যার, টোটাল প্রেসার বা মোট চাপ। মোট চাপ কত দেওয়া আছে দেখো তো স্যার, মোট চাপ দেওয়া আছে 3 atm। মোট চাপ হচ্ছে কত, মোট চাপ হচ্ছে আমার 3 atm। এখন দেখো স্যার কত আসে, ইনটু 3 যদি আমি দিই, দেখো স্যার 1.19 আসে কিনা। আসছে স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রেসার অফ PCl5। ঠিক সেম ভাবে স্যার দেখি, প্রেসার অফ PCl3টা বের করে ফেলো, আর পার্শিয়াল প্রেসার অফ PCl2টা বের করে ফেলো। এই দুইটা সেমই আসবে, দুইটা সেমই আসবে। দেখো তো কত আসে, 0.946 ডিভাইড বাই কত, 2.2 প্লাস 0.946 ইন্টু 3 atm। দেখো কত আসে। স্যার দেখো তো 0.9 সামথিং আসে কিনা। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। তাহলে এখন দেখো আমি সবগুলো পাইছি না স্যার, এখন সুন্দর করে এখানে বসায় দাও, 1 নাম্বার সমীকরণে মানগুলো সব বসায় দাও। এরপর এভাবে লিখবা যে এভাবে যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে সকল মান বসিয়ে 1 নং সমীকরণে সকল মান বসিয়ে এরকম বলে কেপি এর মানগুলো বসায় বসে হিসাব করে ফেলো স্যার, সবগুলোর উপরে পাওয়ার 1 হবে। ঠিক আছে, এটা একটু বাসায় নিজে নিজে করিও, এটা না দেখাই, এগুলো করানোর মতো কিছু নেই। ওকে, তাহলে আমরা বুঝে গেছি মেইন কাজটা কি। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন দেখো স্যার, পার্সেন্টেজ থাকলেই যে আমার বিয়োজন মাত্রা হয় না, ওটা আমরা এখন দেখবো স্যার। দেখো স্যার 2 নাম্বার প্রবলেম দেখো স্যার কি বলতেছে। 2 নাম্বার বলতেছে কি, যে সাম্যাবস্থায় দেখা যায়, সাম্যাবস্থায় দেখা যায় 2.5 atm চাপে 2.5 atm চাপে 22% B2 এবং 33% AB বিদ্যমান, বিক্রিয়ার কেপি কত। স্যার তার আগে আমাকে একজন একটু করে বলো স্যার, এখানে যে 22% আর এখানে যে 33% আছে, স্যার বলো তো এটা কি জিনিস, এটা কি আলফা নাকি আলফা না? আলফা না এটা। ইয়েস, প্রথম এটা বুঝে ফেলতে হবে, পার্সেন্টেজ মানে কিন্তু আলফা না স্যার। তাহলে আমি বুঝলাম এটা আলফা না, তাহলে এটা কি জিনিস, এটা বোঝাচ্ছে আমার কি জানো, যে এই যে দেখো স্যার আমি একটা বদ্ধ একটা পাত্রে বিক্রিয়া করাচ্ছি, কে কে আছে বদ্ধ পাত্রে, A2 আছে প্লাস B2 আছে, এদের বিক্রিয়া করার ফলে সেখানে উৎপন্ন হচ্ছে কত, AB উৎপন্ন হচ্ছে। তো তিনটা জিনিস আছে না, তো এই তিনটাকে আমি কি করছি, এই তিনটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করছি, তিনটাকে সাম্যাবস্থায় কথাটা উল্লেখ করতে হবে। মাথায় রাখতে হবে স্যার, এখানে আমার যতগুলো ক্যালকুলেশন স্যার করতেছি স্যার, আমি সবগুলো কিন্তু সাম্যাবস্থার জন্য, ইনিশিয়াল অবস্থার জন্য কিন্তু না, এটা মাথায় রাখতে হবে, সবগুলো করতেছি আমরা সাম্যাবস্থার জন্য। ওকে, তাহলে তিনটাকে যদি আমি সাম্যাবস্থায় পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, তাহলে কি হচ্ছে দেখো স্যার, আমি জানি এ থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ, বি থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ, আর এ বি থাকবে বাকি পার্সেন্টেজ। তো দেখো স্যার এখানে এখানে বি হচ্ছে কত, বি হচ্ছে আমার 22%, এ বি হচ্ছে কত 33%। আমি জানি স্যার এই তিনটা যোগ করলে কত পার্সেন্ট হবে, 100% হবে না। এখন দেখো স্যার এই 100%-এর মধ্যে বি হচ্ছে 22%, এ বি হচ্ছে কত 33%, তাহলে বলতো স্যার এ হচ্ছে কত পার্সেন্ট, কিছুই না, 100 থেকে কত বিয়োগ দিতে হবে আমার, 55% বিয়োগ দিতে হবে। কেন 55? কারণ টোটাল হচ্ছে 100%, সেই 100 থেকে আমার 22 আর 33 কি করতে হবে স্যার, বাদ দিতে হবে। তাহলে বলো স্যার কত আসে, 45% আসে কিনা। ইয়েস, পেয়ে গেলাম। তাহলে প্রথম কাজ, এই যে আমার যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, পার্সেন্টেজের মানে কি, এই পার্সেন্টেজের মানে হচ্ছে এটা, যে এদের সবাইকে আমি সবার মূল সংখ্যাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করলাম। কাহিনী বুঝছি, তাই এবার লিখে রাখো একটু কষ্ট করে, তারা মুছে দি, এটা মুছে দি, এটা মুছে দি, এটাও শিখলাম। এবার এটার পাশে স্যার, আচ্ছা সমাধানের পাশে লিখো স্যার, এগুলোর পাশে সলিউশন লিখো, যে সবার মূল সংখ্যাকে আচ্ছা, তো এখানে কি হবে স্যার, এখানে আমি কি করছি অ্যাকচুয়ালি, এখানে আমি সবার মূল সংখ্যাকে কি করছি, সবার মূল সংখ্যাকে পার্সেন্টেজে নিয়ে গেছি, শেষ, নিয়ে গেছি। তার মানে কি জানো, এখানে A2 হচ্ছে কত, A2 হচ্ছে
টোটাল হচ্ছে আমার 100 মোল, 100 মোলের মধ্যে A2 আছে 45 মোল। তারপরে B2 22% মানে কি টোটাল 100 মোল, 100 মোলের মধ্যে B আছে কত 22 মোল। তারপরে AB হচ্ছে কত 100 মোল, টোটাল 100 মোলের মধ্যে AB আছে কত মোল 33 মোল। শেষ। তাহলে এই নিচের 100 হচ্ছে কি জানো স্যার মোট মোল, 100 হচ্ছে কি মোট মোল, আর উপরেরটা কি এটা হচ্ছে A এর মোল, আর এটা হচ্ছে কি B এর মোল, আর এটা কি AB এর মোল। আয় হায়, A এর মোল ডিভাইড বাই মোট মোল। ভাই এখানের মধ্যে তো আমি একটা গন্ধ পাচ্ছি, কিসের গন্ধ? আমি তো এখানের মধ্যে একটু করে মূল ভগ্নাংশের গন্ধ পাচ্ছি ভাই। আমি তো ভাই এখানে মূল ভগ্নাংশের গন্ধ পাচ্ছি, কারণ মূল ভগ্নাংশ মানে কি ছিল মনে করে দেখো, এখানে যে থাকবে তার মূল ডিভাইড বাই মোট মূল। ইয়েস, তার মানে এখানে যে পার্সেন্টেজগুলো আছে এই পার্সেন্টেজগুলো তুমি লিখতে পারো চাইলে কি জানো, এগুলো সবগুলো অটোমেটিক কি হয়ে গেছে, এগুলো সবগুলো অটো কি হয়ে গেছে, সবগুলো হচ্ছে অটো মূল ভগ্নাংশ হয়ে গেছে। আচ্ছা তার একটু সুন্দর করে লিখে দিই, সবার মূলকে পার্সেন্টেজে নিয়ে গেছি। ওকে, তার মানে কি জানো, অটো কি হয়ে গেছে, সবাই সবাই অটো কিসে কনভার্ট হয়ে গেছে, সবাই অটো মূল ভগ্নাংশে কনভার্ট হয়ে গেছে। ইয়েস, এটাই হচ্ছে আমার মেইন জিনিস। ওকে, তাহলে তো আমি এখানে মূল ভগ্নাংশ ফ্রিতে পেয়ে গেলাম। আর দেখো স্যার মোট চাপও আমাকে দেওয়া আছে, তাহলে এখন আমার কেপিটা বের করতে হবে না? তাহলে সুন্দর মতো কেপিটা আমরা বের করে ফেলি। কেপি সমান কি হবে, আমরা কেপি সমান জানি, কেপি সমান কি জানি, কেপি সমান জানি এখানে হবে আমার উৎপাদ হচ্ছে কত এবির সামনে দেখো স্যার কত আছে 2, তাহলে পার্শিয়াল প্রেসার অফ এবি হোল স্কোয়ার, এরপর আছে কত প্রেসার অফ A2, তার সামনে আছে 1, প্রেসার অফ B2 তার সামনে আছে কত 1। স্যার সবসময় স্যার সামনের সংখ্যাটা দেখবা, স্যার সামনের সংখ্যাটা, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 2, দেখো শেষ। তাহলে সমীকরণ নাম্বার দিয়ে রাখবা 1 নাম্বার সমীকরণ। এরপরে দেখো তুমি এখন প্রেসারটা বের করে ফেলো, তাহলে এখন পি অফ এবি বের করা আরো সহজ। দেখো স্যার পি অফ এবি কত হবে, এখানে হবে এবি এর মূল সংখ্যা, এবি এর মূল সংখ্যা কত 33, মোট মূল কত 100 ইন্টু মোট চাপ কত 2.5 ATM 2.5 ATM। স্যার দেখো তো কত আসতেছে। তারপরে পি অফ A2 বের করো, পি অফ B2 বের করো। এই এ হবে কত 45%, তাহলে 45/100, এ বেটা হবে কত 22%, 22/100 ইন্টু 2.5 ATM ইন্টু 2.5 ATM। একটা বের করলে বাকিটা পারবা স্যার। দেখো তো কত আসতেছে, এটা প্রথমটা কত আছে, প্রথমটা আসতেছে আমার কত কত স্যার 0.825 ATM। আচ্ছা, এরপরটা কত আসে, দেখো তো স্যার 1.125। এরপরটা দেখো তো কত আসে 0.55। ইয়েস, তাহলে এখন কাজ কি, কিছুই না, এখন এই মানগুলো, হ্যাঁ স্যার এখন কি করবা, মানগুলোকে একে বসাবা, একে বসিয়ে পাই, শেষ, শেষ খেলা হয়ে গেছে। তো এই যে ম্যাথটা করাইলাম, এটা করাইলাম কেন, পার্সেন্টেজ দেখলেই যে আমাদের জিহ্বায় লালা চলে আসে যে না এটা মনে হয় কি হবে বিয়োজিত মূল সংখ্যা হবে, তা কিন্তু না, বা বিয়োজন মাত্রা হবে তা কিন্তু না, বুঝে শুনে হিসাব নিকাশ করতে হবে স্যার আমার। তাহলে 2 নাম্বার ম্যাথটাও বুঝছি। এই 2 নাম্বার টাইপের ম্যাথ এগুলা কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশনে এরকম ঘুরাই পেছে ম্যাথ দেয় কিন্তু। স্যাররা জানে যে স্টুডেন্টরা ইন্টারে থাকতে মুখস্থ করে আসে, পার্সেন্টেজ থাকলে কি বিয়োজন মাত্রা, ওদের একটু ফাঁদে ফেলানো যাক। হ্যাঁ, তো আজকের দিনের লাস্ট একটা প্রবলেম তোমাকে বুঝাই দিই, এটা তোমার জন্য হোমওয়ার্কের টাইপ থাকবে বা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে আমার সেই ফাইনাল ম্যাথটা। এইখানে দেখো স্যার, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের পার্সপেক্টিভে, কারণ এটাকে কিন্তু বিয়োজন মাত্রা মনে করার মতো অনেকগুলা কি আছে স্যার, মানে বিয়োজন মাত্রা মনে করার মতো লক্ষণ আছে অনেকগুলা। অনেকে ভাববে যে আই হাই এরকম তো লাইন তো আগে ম্যাথে করছিলাম বইতে, এটা মনে হয় বিয়োজন মাত্রা, কিন্তু না। দেখো এখানে হেবার-বস প্রণালী প্রক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে একটি 5 লিটার পাত্রে। যেহেতু 5 লিটার পাত্রে বলছে, আচ্ছা দেখি অ্যামোনিয়া প্রস্তুতির সময় দেখা গেল
সাম্যাবস্থায় 25%, আচ্ছা সাম্যাবস্থায় 25% নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তর হয়েছে, বিক্রিয়ার কেসি কত? স্যার একটু আমাকে বলো তো, এখানে যে 25% এটা কি বিয়োজন মাত্রা নাকি অন্য কিছু? একটু চিন্তা ভাবনা করে বলো তো। এই দেখো স্যার, এখানে এই স্লাইডটা দেখো তাইলে মনে পড়বে। এই দেখো, সাম্যাবস্থায় 20% এ বিতে রূপান্তর হলো। এটা মানে কি জানো স্যার? এটা মানে এ ভেঙে বিতে রূপান্তর হয়েছে। এটা মানে কি স্যার? এ ভেঙে বিতে রূপান্তর হয়েছে, এখানে কোনো বিয়োজন মাত্রা হবে না স্যার। এটা অ্যাকচুয়ালি কি, এর 0.2 মূল ভেঙে বিতে রূপান্তর হয়, অর্থাৎ বিয়োজিত মূল স্যার। এটা বিয়োজিত মূলটা আমরা কি বলি স্যার? এক্স বলি। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি স্যার জিনিসটা, এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন দেখাই। আচ্ছা এটা মানে কি স্যার? দেখো বলতেছে কি যে 25% নাইট্রোজেন, বলতেছে কি জানো, 25% নাইট্রোজেন NH3 কি হয়? রূপান্তর হয়। আচ্ছা 25% নাইট্রোজেন NH3 তে রূপান্তর হয়। আমি আরো সুন্দর করে এই রূপান্তরকে একটু সহজ ভাষায় লিখি যে 25% নাইট্রোজেন অ্যামোনিয়াতে কি হয়? অ্যামোনিয়া 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 উৎপন্ন করে। আরো সুন্দর করে লিখি, আরো সহজ ভাষায় লিখি স্যার এটাকে, আরো সহজ ভাষায় লিখি। সেটা হচ্ছে কি, তুমি 25% কে স্যার 2 দশমিকে লিখো স্যার। 25% মানে কত? 25/100, এটা মানে কত? 0.25 মোল। আমি আরো সহজ ভাষায় লিখি, লিখে রাখো সহজ ভাষায়। সহজ ভাষায় কি হবে জানো সেটার অর্থ? যে 0.25 মোল নাইট্রোজেন ভেঙে 0.25 মোল নাইট্রোজেন ভেঙে NH3 তৈরি হয়। এটা হলো স্যার আমাদের এখানকার প্যাঁচ দেওয়া কথার সহজ কথা। লিখে নাও স্যার, খুবই গুরুত্বপূর্ণ কথা স্যার। এই যে 25% N2 অ্যামোনিয়াতে রূপান্তর হয়, এই কথাটার সহজ বাংলা হচ্ছে কি? এটার সহজ বাংলা হচ্ছে এটা স্যার, যে 0.25 মোল নাইট্রোজেন ভেঙে অ্যামোনিয়া তৈরি হয় হয় হয়। ইয়েস, তার মানে এখানকার পার্সেন্টেজটা কি না, এখানকার পার্সেন্টেজটা কিন্তু বিয়োজন মাত্রা না। এতটুকু বুঝা গেছে কিনা বলো? এতটুকু বুঝতে পারলে তুমি বাকিটা করতে পারবা। বুঝতে পারছি? ডান। তাইলে এখন আমরা আসো আমাদের সহজ বাংলাটা খাতায় লিখে নিছো স্যার। তাহলে এখন আমরা কি করি, আমাদের মেইন প্রবলেমে আমরা আগানো শুরু করি। আচ্ছা সরি, আমরা আমাদের মেইন প্রবলেমে আগানো শুরু করি। তাহলে প্রথম কাজ কি, আমরা সবাই জানি, করতে করতে বুড়া হয়ে গেছি আমরা। সেটা কি, যে হচ্ছে যে কি বিক্রিয়ার সমীকরণটা লেখা, সাধারণ সমীকরণ। তাহলে কি হবে স্যার? এখানে হচ্ছে যে কি N2, এখানে হচ্ছে 3H2, এখানে হচ্ছে কত? 2NH3। এখন তুমি বলতে পারো ভাই শুরুতে তো কিছু বলা নাই। এজন্য আমি একটা কথা বলছিলাম স্যার, যদি শুরুতে কোনো মূল সংখ্যা দেওয়া না থাকে কি করতে বলছিলাম? একটা দেখো স্যার তথ্য লিখে দিয়েছিলাম স্যার কোনোতে, দেখো শুরুতে যদি মূল সংখ্যা বলা না থাকে তাহলে বিক্রিয়ার সহগকে কি করব? ধরবো। তাহলে কি করব? বিক্রিয়ার সহগকে আমরা ধরবো। আসো স্যার সেই কাজটা আমরা করা শুরু করি। বিক্রিয়ার সহগ কত? মনে মনে 1। তাহলে এ হচ্ছে 1, এ হচ্ছে কত? 3। আর শুরুতে এই বেটা ছিল না, কারণ আমি জানি শুরুতে সবসময় বিক্রিয়ক থাকে, উৎপাদ থাকে না। এরপরে আসো স্যার সাম্যাবস্থা কি হবে বলো? সাম্যে কি হবে? এখান থেকে হবে -x, এখান থেকে হবে কত? -3x, এখানে উৎপন্ন হবে কত? +2x। এরপরে বলো অবশিষ্ট মূল কত আছে? এরপরে অবশিষ্ট মূল কত আছে? এটা হচ্ছে 1 - x, এটা হচ্ছে কত? 3 - 3x, এটা হচ্ছে কত? 2x। ওকে, কিছু পারি না পারি এই কাজটা করতে হবে আমাদের। আচ্ছা এরপরের কাজটা কি ছিল? এরপরের কাজ হচ্ছে যে কিছু পারি না পারি আমরা কেসি সমীকরণটা বের করে ফেলবো, কারণ প্রশ্নে কেসি বের করতে বলছে। প্রশ্নে কি বের করতে বলছে? কেসি। তাহলে কেসির সমীকরণ কি হবে? যেহেতু কেসি, ঘনমাত্রা কি হবে? NH3 এর ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা হোল স্কয়ার ডিভাইড বাই কি হবে? বিক্রিয়কের ঘনমাত্রাগুলা হবে। এখানে হবে 1, এখানে হবে কত? 3। এরপর একটা সমীকরণ দিয়ে দেবে, 1 নাম্বার শেষ। এই দুইটা কাজ কিছু পারো না পারো করে ফেলবার প্রথমেই, এটা করলে স্যার 1 নাম্বার দিয়ে দেবে খুশি হয়ে, যে যাক কিছু হইলে বুঝছে। আচ্ছা তাহলে এখন দেখো স্যার কি করব আমরা। এখন দেখো এটা করার পরে আমার কাছে এক্স এর মানটা বের করা। স্যার দেখো তো তোমাকে প্রশ্নের তথ্য বলছে স্যার, তথ্যটা কি দেখো? তথ্য বলছে
নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের 0.25 মোল, নাইট্রোজেনের 0.25 মোল ভেঙে NH3 রূপান্তর হয়, বা NH3 কি করে, উৎপন্ন করে। এত ভেঙে NH3 কি করে, উৎপন্ন করে। এটা আমাকে কথা বলা আছে। স্যার নাইট্রোজেনের 0.25 মোল ভাঙা মানে কি? স্যার দেখো তো, এখানে নাইট্রোজেন থেকে ভাঙতেছে কত মোল, এক্স মোল না? তার মানে আমি কি বলতে পারি না এখানে এক্স এর মানই কার সমান, এক্স এর মানই 0.25 এর সমান, কারণ এক্সও ভাঙতেছে আর 0.25ও ভাঙতেছে, তাহলে ভাঙা ভাঙা কি হবে, সমান হবে। এই যে নাইট্রোজেন 0.25 মোল ভেঙে এত উৎপন্ন করে, আমি বিক্রিয়া থেকে দেখতেছি তো স্যার, আমি বিক্রিয়াতে তো দেখতেছি যে আমার এই নাইট্রোজেন থেকে -x মোল কি হচ্ছে স্যার, ভাঙতেছে, -x মোল ভাঙতেছে। তো এই এক্স এর মানটা কার সমান হবে, 0.25 এর সমান হবে। তাহলে এক্স এর মানটা এখানে পেয়ে গেলাম স্যার। এরপরে দেখো বাকি কাজ একদম সহজ। তুমি এখন নাইট্রোজেনের মোল সংখ্যা বের করো, সেটা হচ্ছে কত, 1 - 0.25। তুমি এরপরে হাইড্রোজেনের মোল সংখ্যা বের করো, n মানে কি মোল সংখ্যা, সেটা কত হবে, 3 - কত, 0.25 × 3। হ্যাঁ, তারপরে n of NH3 বের করো, অ্যামোনিয়ার মোল সংখ্যা বের করো, সেটা কত, 2 × 0.25। শেষ। তাহলে মোল সংখ্যা তুমি বের করে ফেললা, কিন্তু আমারে তো মূল সংখ্যা বের করতে কয় নাই, আমারে কইছে কি বের করতে, এখানে একটা n দিবা স্যার, মূল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n of এটা n of এটা। হ্যাঁ, এখন আমার প্রশ্ন বলছে যে তুমি কেসি বের করো। আমি জানি কেসি বের করতে কি লাগে, ঘনমাত্রা লাগে না? এবং আমরা জানি ছোটকাল থেকে যে ঘনমাত্রা সমান কি, ঘনমাত্রা সমান হচ্ছে নাম্বার অফ মোলস। মোল সংখ্যাকে কি দিয়ে ভাগ করে দাও, মূল সংখ্যাকে আয়তন দিয়ে কি করে দাও, তোমরা ভাগ করে দাও। তাহলে আসো বের করে ফেলি। দেখো স্যার, NH3 অ্যামোনিয়ার ঘনমাত্রা কি হবে, অ্যামোনিয়ার মোল সংখ্যা কত, 2 × 0.25 মোল ডিভাইডেড বাই, স্যার দেখো আয়তন 5 হবে। কারণ কি, এইদিকে দেখো স্যার আমাকে বলা হচ্ছে একটি 5 লিটার পাত্রে, একটি 5 লিটার পাত্রে, তাহলে 5 লিটার মানে এটা আয়তন ভি দেওয়া আছে স্যার। আচ্ছা, এটা দেখো, তাহলে এটা বের করে ফেললাম। এরপরে তুমি নাইট্রোজেনেরটা বের করো, নাইট্রোজেন হবে কত, 0.75 হবে। কেমনে বুঝলাম, এই দেখো স্যার, এখানে 1 থেকে 0.25 বিয়োগ করতে হবে, তাহলে কত আসে, 0.75 আসবে, ডিভাইড বাই 5 যা আসে। এরপরে হাইড্রোজেনেরটা বিয়োগ করে ফেলো, এটা কত হবে, 3 - 3 × 0.25 ডিভাইড বাই কত হবে, 5 যা আসে তা। এখন তুমি কি করবা, এই মান যা যা আসবে এই মানগুলোকে কোথায় বসাবা, এদেরকে 1 নং-এ বসিয়ে পাই, 1 নং-এ বসিয়ে পাই। বেশ, তাহলে যা আনসার আসে ওইটা হচ্ছে কি আমার, ওইটা হচ্ছে আমার কেসি হয়ে গেছে। ওকে, এতটুক পর্যন্ত বুঝতে পারলে আমার আজকের ক্লাস শেষ, আর কি আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই। এই আজকে যতটুকু পর্যন্ত ম্যাথ করাইছি স্যার, আল্লাহর রহমতে তোমার এইচএসসি সবগুলা ম্যাথই এর মধ্যে হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা টাইপ দেখব, এরপরে হচ্ছে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। কিন্তু ম্যাথ শেষ হলে তো হবে না স্যার, তোমাকে প্র্যাকটিস করাইতে হবে। এখন যদি আমি বসে থাকি একটা দুইটা ম্যাথ করাই যে না তুমি বাসায় বসে করবা নিজে নিজে, এটা স্যার ভুল হবে। আমার বিশ্বাস আমার স্টুডেন্টরা অন্তত বাসায় বসে করবে না, আমার করাইতে হবে। তাহলে ঠিক আছে স্যার, আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। স্যার আসসালামু